সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, দোষীদের বিচার সহ 7 দফা আলটিমেটাম। বিচার চাই আমরা, যেইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়। এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের। বারবার কেন ব্যর্থ প্রশাসন, প্রশ্ন বিশিষ্ট জনদের। সবকিছু লুটপাট করি, ঘরত মারধর করে নিয়ে ওরা চলে যায়। গরু নিয়ে গেছে একটা, গাড়ি নিয়ে গেছে একটা, 3টে গরু মারি ফেলাছে। একবারে মানে পেট্রোল ঢালি দিয়ে একবারে গোটাল বাড়ি পড়ে আসে। জঙ্গি, তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে, তাহলে কেন এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? চিহ্নিত করা হয়েছে দোষীদের। সম্প্রীতি বিনষ্টের জন্য, সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে 9 রঙের বাস, ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ, চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপকর্ম করে আশ্রয় নেয় পাহাড়ের জঙ্গলে অতিষ্ঠ বাসিন্দারা। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক, বন্ধ নৌযান চলাচল। নিরাপদে আছেন সবাই। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনা সহ 7 দফা দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাজপথে হাজারো তরুণ, কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীপ্ত স্লোগান। দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ারদিঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর হামলা, যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, সবশেষ রংপুরে। 15টি জেলায় ভাঙচুর হয় 70টির মতো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসতভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে যারা এবং এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়, এইটুকু নিশ্চিত যেন প্রশাসন করতে পারে। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে এই দ্রুত এই দোষীদেরকে আগে বিচারের আওতায় আনবে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তো আমরা একটা বিচার চাই আমরা, যেইভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। স্বাধীনতার 50তম বছরে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 14 দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। দাবি পূরণ না হলে মঙ্গলবার আবারও রাজপথে নামার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিক সমাজ। বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা
অংশ নেন। পরিবার থেকেই অসাম্প্রদায়িক মনোভাব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেন। দলমত নির্বিশেষ যারা মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলেন আর গণতন্ত্রের কথাই বলেন, সমস্ত নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের পাশে দাঁড়াতে না পারি, তবে মনে হয় আমাদের কথাই থেকে যাবে। রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এছাড়া হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। যেটা কুমিল্লায় ঘটেছে, এটা নোয়াখালী যেগুলি ঘটেছে, হাজীগঞ্জে যেগুলি ঘটেছে, এগুলিকে এক সূত্রেই আমরা ধরে নিচ্ছি। আমরা সবগুলি কনফার্ম হয়ে আমরা একটু সময় চাচ্ছি, আমরা সময়ের মাধ্যমে এগুলি আমরা বের করব। আমরা এর মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা সুনিশ্চিত কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা। এইটা একটা উদ্দেশ্যমূলকভাবে সম্প্রীতি বিনষ্টের জন্য আমাদের সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এই ঘটনাগুলি ঘটিয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে কথা বলেন তিনি। এছাড়া আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। 1975 সালের 15ই আগস্ট মাত্র 11 বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সবার প্রিয় ছোট্ট রাসেলকেও ঘাতকের বুলেটে ঝাঁঝরা করে দেয়। মুহূর্তেই থেমে যায় ছোট্ট প্রাণের স্পন্দন। সেই রাসেল আজ বেঁচে থাকলে তার 58তম জন্মবার্ষিকী পালন করত। শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নানা আনুষ্ঠানিকতা পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে ডিআরইউতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে সেই শক্তি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, 71-এর বর্বর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, সেই শক্তি সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, একই শক্তি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুর কুমিল্লা সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এ সময় তিনি অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে। যারা কিছুই দেখেন না বলেন, তাদেরকে অনুরোধ জানাবো সরকার কি করেছে সেগুলো একটু খেয়াল রাখার জন্য। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাজধানী বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা। ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। এ সময় আবেগতাড়িত কণ্ঠে শেখ রাসেলের শৈশব ও নানা স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। 1964 সালের 18ই অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক সহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখের মণি। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। পরে শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বারপ্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়েই চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি, আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। 4 লেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে, আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেটল যে না হয় লাইট লাগাইতে পারবো না। ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে, রোড ওপেন করতে গেলে তো সবই করতে। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বাস রুট রেশনালাইজেশনের রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী 9 রঙের বাস চালাবে 22টি বেসরকারি কোম্পানি। 7,335টি বাস দিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচলে তৈরি হয়েছে সবুজ রঙের বাসের নকশা। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার 3 বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বর্তমানে রাজধানীর 386টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9,027টি। এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে 7,335টি, রুট হবে 42টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক 1, 2, 3 নামে 3টি কোম্পানি আব্দুল্লাপুর ঝিলমিলের 4টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়েতপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ 1, 2, 3 নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আব্দুল্লাপুর 8টি রুটে। বেগুনি রঙের 3টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আব্দুল্লাপুর 6টি রুটে। নর্থ নামে থাকবে 2টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আব্দুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়েতপুরের 3টি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ, ঘাটারচর, কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট রেশনালাইজেশন। এই পাইলট প্রজেক্টটা করতে যেও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলোর রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়ে মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস। তৈরি হবে বাস বে, যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট রেশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাঠ চুকিয়ে
এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক, কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার এবং স্পিড বোটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত। তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিড বোট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফে ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। আমাদের 3 দিন হচ্ছে, আমাদের থাকার কথা ছিল 1 দিন, ঠিক আছে। এখন মানে সব দিক দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে অপেক্ষায় আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না। আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোট এখান থেকে ছাড়বে না। আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা স্পিড বোট চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ আটকা পড়ে আছে। তারা আমরা ওদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নামে বেনামে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পের বাসিন্দারা। আধিপত্য বিস্তার ছাড়াও চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ করছে। তবে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের আরও একটি রিপোর্ট। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প, যেখানে চেনা অচানা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাত দিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে অনেক সময় আতঙ্ক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে, কারণ প্রায়শ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ হানা দেয় ক্যাম্পের কোথাও না কোথাও। ডর লাগে, তবে জ্বর বামসুর গরিব রাজ্যে খুব কষ্ট, আমাকে দুমদাম ফুড়াফুড়ি গুলাগুলি আওয়াজ হয়। রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা। আমাদের বিশেষায়িত একটি দল আছে, তাদের দিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। ড্রোনের সাহায্যে আমরা কিন্তু অভিযান পরিচালনা করে থাকি। তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, তা আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ক্যাম্প কর্মকর্তা জানালেন, দুষ্কৃতিকারীরা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতি ক্যাম্পে নেই। দুষ্কৃতিকারী যারা আছে তারা, আমি এক কথায় বলবো যে গা ঢাকা দেওয়ার অবস্থা আর কি তাদের। তো সুতরাং তারা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে উঠবে, এই অবস্থা এখন ক্যাম্পে নেই। রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে দুর্বৃত্তরা অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 11টি দাবি নিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর সঙ্গে বৈঠক করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সকালে বিএসসিএল ভবনে এই বৈঠক হয়। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিএসসিএল এর চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়, টেলিভিশন মালিকদের পক্ষ থেকে 12টি দাবি জানানো হয়েছিল। আগেই একটি দাবি পূরণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী। এবং হয়তো কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত, মানে সরকার কর্তৃক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা আলোচনা করেছি, এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাননীয় চেয়ারম্যান অনেক বিষয়ে তিনি আমাদের সাথে একমত হয়েছেন। আমরা একটা চুক্তিতে যেতে চাই খুব শীঘ্রই, 15 দিনের মধ্যে কিছু বিষয় নিয়ে। আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল ওনার্স
আমরা একসাথে কাজ করব, যেটা আমরা প্রথম থেকে শুরু করেছি। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম এটা আমরা খুব শীঘ্রই বোর্ডে প্লেস করব। কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত মানে সরকার কর্তৃক গৃহীত মতামত আপনাদেরকে জানাতে পারবো বলে আমি আশা করি। স্কটল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হারের পেছনে ছিল পরিকল্পনাহীন ক্রিকেট। দল নির্বাচনও ছিল ভুলে ভরা, সঙ্গে ব্যাটিং ব্যর্থতা তো আছেই, বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের স্বার্থেই সব ভুলে পরের ম্যাচে মাঠে নামার পরামর্শ তার। বললেন, এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব। ভালো কিছু বলার মতো কিছু নাই, মানে একটা তো কোনো একটা দিকে ভালো থাকে, হারার মধ্যেও একটা কিছু থাকে, কিছু প্রাপ্তি থাকে। এখানে আসলে পুরোটাই আমাদের জন্য লস। পুরো ব্যাপারটাই একেবারেই অপ্রত্যাশিত, মানে কখনো চিন্তাও করা যায়নি যে স্কটল্যান্ডের সাথে এই ম্যাচটা হারতে পারি। অ্যাপ্রোচটা ভালো ছিল না, স্ট্র্যাটেজিও ভালো হয়নি আমার মতে। ওখানে অবশ্যই যেহেতু আর্লি 3 ওভারের মধ্যে 2টো উইকেট পড়ে গেছে, 4 ওভার আরও প্রায় 2.5 ওভার থেকে 3 ওভার বাকি আছে, সেই জায়গায় অবশ্যই আমার ব্যাটিং অর্ডার চেঞ্জ করা উচিত ছিল। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। এবং রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি বেসরকারি কোম্পানির অধীনে চলবে 9 রঙের বাস। ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।